আয় হারামজাদা, বিশ্বাস করেন আয় চুপ, চোরের বাচ্চা, চুপ। আমি চুরি করিনি স্যার। স্যার ম্যাডাম, আমি চুরি করিনি ম্যাডাম, বিশ্বাস করেন। হায় আল্লাহ, এ তো দেখছি আমার প্রাক্তন স্বামী। ডিভোর্সের 10 বছর পরে আমার প্রাক্তন স্বামী আমার অফিসে, কিন্তু ওকে এইভাবে মারতে মারতে নিয়ে আসতেছে কেন? ওর তো টাকা পয়সার কোনো অভাব ছিল না, তাহলে ওকে মারতে মারতে আমার অফিসে চোর বানিয়ে নিয়ে আসছে। বিষয়টা কি? এই বিষয়টা আমার জানতেই হবে। আমি একটা কাজ করি, আমার উন্না দিয়ে আমার মুখটা পেঁচাই নেই। আপনারা চুপ থাকুন। ওনারা তো মারধর করতেছেন কেন? আরে ম্যাডাম, ও মোবাইল চুরি করছে, মানুষ ওরা গণধুলাই দিছিল, আমি ওরা ধরে নিয়েছি আপনার কাছে, ও একটা চোর। বিশ্বাস করেন ম্যাডাম, আমি চোর না। ওরা সবাই ষড়যন্ত্রমূলক ভাবে আমার চোর বানাইছে স্যার। আমি সত্যি আমি চোর না স্যার, আমার আর পারবেন না। আপনি যান, বিষয়টা আমি দেখতেছি। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম বিশ্বাস করেন, আমি চুরি করি নাই। দোকানে গেছিলাম পানি খাওয়ার লাগে, পানি খাইতে গেছি, সবাই আমার ধরে ইচ্ছা মতো মারছে আর কোথাও সাই মোবাইল চুরি করছি। দেখেন স্যারে আমার বাইরে কি করছে, পুরো হাত পাশ পুরো শরীর ব্যথা করে ফেলাইছে ম্যাডাম। সত্যি কথাছি, আমি চুরি করি নাই, আমি চোর না ম্যাডাম। আমার সাইরা দেন ম্যাডাম, আমি চোর না, সত্যি কইতাছি। হ্যাঁ, আপনি চুপ থাকুন। আপনাকে দেখেই বোঝা যায় আপনি চোর না। আপনাকে না আমার খুব পরিচিত মনে হচ্ছে। আচ্ছা, আপনি আমার বান্ধবী নেহার হাজবেন্ড মুন্না ভাইয়া না? ম্যাডাম, আপনি আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ, আমি আপনাকে চিনতে পারছি, কিন্তু আপনার এই অবস্থা কেন? আপনারা তো গুলশানে থাকতেন, ওইখানে আপনাদের ফ্ল্যাট ছিল, আপনার অবস্থা তো বেশ ভালোই ছিল। গুলশানে আপনার ফ্যাক্টরি ছিল, অনেক টাকা পয়সার মালিক ছিলেন আপনি। আমার বান্ধবী নেহা আমাকে আপনার বিষয়ে অনেক কথা বলছে যে আপনার টাকা পয়সার কোনো অভাব নেই, আপনারা ভালোভাবে জীবনযাপন করেন। তো আজকে আপনার এই অবস্থা কেন? আপনার পোশাক আশাক কেমন, বাহিরের মানুষজন আপনাকে মারধর করছে, মানে আমি বুঝলাম না। আমাকে একটু সব কিছু ক্লিয়ারলি বলেন তো। সে অনেক বড় ঘটনা ম্যাডাম, আমি এখন সে কথাগুলো বলতে চাইতেছি না। তাছাড়া আমার সারা শরীরে অনেক মারছে, অনেক ব্যথা করতেছে। আমি এখন কিছু কইতে চাইতেছি না ম্যাডাম। আজকের মতো আমার ছেড়ে দেন, আমি চলে যাই। দাঁড়ান, বলেন আমাকে, সমস্যা নাই। তাছাড়া আমার বান্ধবী নেহা আমাকে বলছিল আপনি নাকি আর একটা মেয়েকে বিয়ে করছেন, বড় লোকের কোন মেয়েকে। আপনি যদি বড় লোকের মেয়ের বিয়ে করে থাকেন তাহলে তো আপনার ভালো থাকার কথা, আপনার জীবনযাপন আরও উন্নত হওয়ার কথা, কিন্তু আপনার এই কী অবস্থা? মানে আমি তো দেখছি আপনি এখন মানে একদমই নর্মালের চাইতেও নর্মাল হয়ে গেছেন। আমি বুঝলাম না ঠিক বিষয়টা, আমাকে একটু ক্লিয়ার করে বলেন তো। ম্যাডাম, আপনি আমাকে যেভাবে অনুরোধ করতেছেন না বলার পারছি না। তাহলে শুনেন, আজকে কেন আমার এই পরিণতি। আজকে যে অবস্থা আমাকে দেখছেন, একটা সময় ঠিক এই অবস্থায় ছিলাম আমি। অনেক দরিদ্রতার সঙ্গে জীবনযাপন করেছি ম্যাডাম। ঠিক সে সময় খুব কষ্ট করে যখন আমি ভার্সিটিতে উঠি, একটা মেয়ের সঙ্গে আমার সম্পর্ক হয়, নেহা। খুব ভালোবাসতো আমাকে, আমি অনেক ভালোবাসতাম। আমাদের দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক হয়ে আমরা দুজনকে বিয়ে করে ফেলি। সংসার চালানোর মতো টাকা ছিল না, কিন্তু ও আমাকে অনেক ভালোবাসতো ম্যাডাম। প্রথমত আমি ছোট্ট একটা ব্যবসা শুরু করি, গুড়ের ব্যবসা। গুড় বানানোর পর না, আমার স্ত্রী নেহা ও আমার সঙ্গে ভ্যানে করে রাস্তায় রাস্তায় বিক্রি করতো। আমি যখন ভ্যান নিয়ে এগোতে পারতাম না, পিছনে ধাক্কা দিত, ঠেলা দিয়ে রাস্তা পাড়ি করতো ম্যাডাম। তারপর আস্তে আস্তে গুড়ের ব্যবসা থেকে ভালো কিছু করতে পেরেছিলাম, ডেভেলপ হলাম। তারপর ছোট্ট একটা কারখানা দিলাম, গার্মেন্টস কারখানা। সেখানেও না নেহা আমাকে অনেক অনেক হেল্প করেছে। ওই কারখানার থেকে না ম্যাডাম একসময় অনেক টাকা পয়সার মালিক হয়ে যায়, অনেক বিজনেস করি, অনেক টাকা পয়সার মালিক হয়ে যায়। তখন তখন আমরা ভালোই চলছিলাম, টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু কমতে ছিল না। সবটা সময় নেহা আমাকে সাপোর্ট করতো। কিন্তু টাকার মোহে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম ম্যাডাম। আমি নেহার ভালোবাসার মূল্যায়ন করতে পারিনি ম্যাডাম। কিছুদিন পর আমার একটা মেয়ের সঙ্গে সম্পর্ক হয়। তার সাথে সম্পর্ক হওয়ার পর সে আমাকে প্রপোজ করে, আমিও তার প্রপোজ অ্যাকসেপ্ট করি।
নেহাকে ভুলে যাই, নেহাকে ঠকিয়ে আমি তার সঙ্গে টাইম পাস করি, তার সঙ্গে সময় দিই, নেহার সঙ্গে খারাপ আচরণ করি। এমনকি এতটা নির্দয় হয়ে গিয়েছিলাম, পশুর মতো আচরণ করতাম নেহার সঙ্গে। প্রতিদিন ড্রিঙ্কস করে বাসায় যে নেহার গায়ে পর্যন্ত আমি হাত তুলতাম। নেহা কোনো প্রতিবাদ করতো না, শুধু একটা কথাই বলতো যে মুন্ডা তুমি এত চেঞ্জ কি করে হলে? যখন টাকা পয়সা ছিল না তখন তো তুমি আমাকে খুব ভালোবাসতে। আবার আবার শরীরে একটা মাছি পড়লো না, সেই মাছি তুমি তাড়িয়ে দিতে বাতাস দিয়ে, কিন্তু আজকে সেই হাত দিয়ে তুমি আমাকে মারছো, তুমি ড্রিঙ্কস করছো, নেশা করছো, তোমার এতটা অধঃপতন হয়ে গিয়েছে। তখন না ম্যাডাম, আমি ওকে আরো মারতাম, ইচ্ছা মতো মারতাম। তারপর হঠাৎ একদিন যে মেয়ের সঙ্গে রিলেশন হয়েছিল তাকে বিয়ে করে ফেলি। বিয়ে করে বাড়িতে যখন নিয়ে আসছি, নেহা সেটা মেনে নিতে পারে না। সে আমাকে আমাকে ছেড়ে চলে যায়। আমি তাকে বাধা পর্যন্ত দেইনি, কারণ তখন তোমার টাকা পয়সা ধন সম্পদ সবকিছু ছিল, সুন্দরী একটা মেয়েও ছিল। যখন আমি দরিদ্রতার মধ্যে ছিলাম তখন নেহা আমার পাশে ছিল। যখন আমার টাকা পয়সা অর্থ সম্পদ হয়েছে তখন আমি ওর সঙ্গে চিটিং করছি, ওর মনে কষ্ট দিছি, ওর গায়ে হাত তুলছি। বাধ্য হয়ে আমার ছেড়ে চলে গেছে। কিন্তু যাইবার সময় একটা কথা কয়ে গেছে ম্যাডাম, এই কথাটা এখন আমার কানে ভাসে। আবার কইছে যে মায়ার লাগে তুমি আজকে আমার কষ্ট দিছো, আমার গায়ে হাত তুলছো, একদিন সেই মায়া তোমার মুখের উপরে থু ফেলবো, দূর দূর করে তোমার এই বাড়িতে তাড়াই দিব। ম্যাডাম, কথায় আছে না, গরিবের কথা বাসি লোভ সত্য হয়, সেটাই হয়েছে। আর আমার সেই স্ত্রী আমার সাথে সংসার করা অবস্থায় আরেকটা ছেলেকে ভালোবাসতো, আরেকটা ছেলের সাথে সম্পর্ক ছিল, সেটা আমি বুঝতে পারিনি। আর সেই ছেলের সঙ্গে প্ল্যান করেছে আমার বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স মিল ফ্যাক্টরি সবকিছু কিভাবে আত্মসাৎ করতে হয়, আর সেই প্ল্যানটা ওরা সাকসেস করেছে। ওরা আমাকে নিঃস্ব করে দিছে ম্যাডাম। আমার বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স মিল ফ্যাক্টরি সব ওদের নামে লিখে নিয়ে আমাকে একটা মিথ্যা মামলার হাজতে পাঠায় দেয়। 5টা বছর আমি জেল খাটি। জানেন ম্যাডাম, জেল থেকে বের হওয়ার পর না আমি আমার ফ্যাক্টরিতে গিয়েছি, আমাকে ঢুকতে দেয়। কেন দিবে? কারণ ফ্যাক্টরি তো আমার নামে নেই। আমার বাড়িতে গিয়েছি, দারোয়ান আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, আমাকে চিনে না। আমি দেখি বাড়ির মালিকই না। ম্যাডাম, সব শেষে আমার আত্মীয় স্বজনের কাছে গিয়েছি, প্রতিটা আত্মীয় স্বজনের বাড়িতে গিয়েছি, আমাকে চিনে না, দূর দূর করে আমাকে কুত্তার মতো তাড়িয়ে দিয়েছে। অথচ যখন আমার টাকা পয়সা ছিল তখন সবাই আমাকে ভালোবাসতো, আমাকে মাথায় করে রাখতো, আমার সুনাম করতো, আমার প্রশংসা করতো। আমার মতো ছেলে হয় না, আমি অনেক ভালো একটা ছেলে, আমি অনেক অনেক স্ট্রাগল করে অনেক টাকা পয়সা ইনকাম করে অনেক বড় হয়েছি। আর সেই আত্মীয় স্বজনও কিন্তু ম্যাডাম আমাকে প্রশ্রয় দেয়নি। আমি নাকি খুনি, আমি নাকি নেশা করি, আমি নাকি নারী পাচার করি, আমি জঘন্য খারাপ একটা মানুষ। আমার সঙ্গে নাকি তাদের কোনো সম্পর্ক না, আমাকে নাকি চিনেই না। আসলে কি ম্যাডাম জানেন, বিপদে না পড়লে না মানুষকে চেনা যায় না। আজকে আমি বিপদে পড়ে আবার যখন আত্মীয় স্বজনের বাসায় গিয়েছি তখন তারা আমাকে কুত্তার মতো ছুঁড়ে ডাক মেরে ফেলে দিয়েছে। আর এইটাই আমার নসিবে ছিল, এটা হওয়ারই কথা ছিল। কেন জানেন? হ্যাঁ, ফুলের মতো আমার প্রাক্তন স্ত্রী নেহা, তার সঙ্গে খারাপ আচরণ করছি। যখন শূন্য হাত ছিল ওই নেহা আমার পাশে ছিল। আমার ব্যবসার সময় একটা ব্যবসা আমি লস করেছিলাম, আমাকে ধাক্কা দিয়ে উঠাইছে, নিজে পরিশ্রম করছে, দিনের পর দিন রাতের পর রাত, নিজের চিন্তা করে নাই, আমার ব্যবসার চিন্তা করছে। আর শুধু নামাজ পড়ে 2 হাত করে আল্লাহর কাছে বলছে যে আল্লাহ তুমি আমার স্বামীর ব্যবসা বাণিজ্য ঠিক করে দাও, আমাদের এই কষ্টের দিন তুমি ফিরিয়ে দাও, আল্লাহ শেষ করে দাও। আল্লাহ ডাক শুনেছিল ম্যাডাম, ঠিক আমার সেই সমস্যাগুলো সমাধান হয়ে গেছিল, আমার ব্যবসাটা সব ঠিক হয়ে গেছিল ম্যাডাম।
আমি আবার আগের মতো হয়ে গেছিলাম। কিন্তু আমি কি করছি? আমি সেই মানুষটার মনে আঘাত দিছি, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠছে। এটা আমারই ছিল। যে মানুষটা কষ্টের সময় আমার পাশে ছিল, সেই মানুষটার আমি অন্তরে আঘাত দিছি। কখনো আমাকে ছেড়ে যেত না ম্যাডাম, আমি বাধ্য করছি ওকে যেতে। হাজারো কষ্টের সময় আমার পাশে ছিল। শুকনা মরিচ পেঁয়াজ দিয়ে ভাত খাইছে, লবণ দিয়ে ভাত খাইছে, তখন আমাকে ছেড়ে যায় নাই। যখন আমাকে ছেড়ে গেছে তখন তখন আমার ঘরে আরেকটা নারী ছিল ম্যাডাম। আমি আরেকটা মেয়েকে বিয়ে করে ঘরে নিয়ে আসছিলাম, ও সহ্য করতে পারে না, চলে গেছে চোখের পানি মুছতে মুছতে। আর ওই যে আল্লাহ আছে না ম্যাডাম, আল্লাহ এটা সহ্য করে নাই। কারণ একটা মেয়ে কখনো স্বামীর বা করলো কাউকে দিতে পারে, নেহাও দিতে পারে না। ও আর্তনাদ করে যখন আমার বাড়ি থেকে চলে গেছে আর বলছে, আমি যদি 1 ফোঁটা চোখের পানি ফেলি, তুমি 1000 ফোঁটা চোখের পানি ফেলবা। আর সেটাই হয়েছে, 1000 ফোঁটা না ম্যাডাম, এখন আমার চোখের পানি পড়তে 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 আমার চোখে পানিই নাই ম্যাডাম। আমি এখন রেহাকে অনেক ভালোবাসি। প্রতিদিন, প্রতিক্ষণ, প্রতিনিয়ত নেহার কথা মনে পড়ে। আমি ভাবি আমি কত বড় একটা ভুল কাজ করছি, কত বড় একটা অন্যায় কাজ করছি। আজকে যদি নেহা আমার পাশে থাকতো তাহলে আজকে আমার এই দিন দেখতে হতো না, রাস্তায় রাস্তায় ঘুরতে হতো না, আমাকে চোর হতে হতো না, আমাকে মার খেতে হতো না। যে আমিটা হাজার হাজার শ্রমিক চালিয়েছি, লক্ষ লক্ষ টাকা মাসে বেতন দিয়েছি, সেই আমিটা 1 গ্লাস পানি খেতে গিয়েছিলাম দোকানে, দোকানদার আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, আমাকে পানি পর্যন্ত দেয়নি। কেন জানেন? ওই যে নেহা বলছিল না চোখ দিয়ে পানি পড়বে, পানিটাও আমার কপাল থেকে উঠে গেছে। আল্লাহ সহ্য করতে পারেনি ম্যাডাম। এটা সত্য কথা, আমি চোর না, কিন্তু আমি অপরাধী। আমি অনেক বড় একটা অপরাধ করছি আমার বউর সঙ্গে। ও এত শিক্ষিত একটা মেয়ে হবার পরেও আমার সঙ্গে ভ্যান ঠেলছে, আমার সঙ্গে মাটি কাটছে। সেসব কথা শুনলে মনে পড়লো না ম্যাডাম, আমার বুকের মধ্যে না চুরমার হয়ে যায়। আমি চিল্লাই চিল্লাই বলতে চাই ম্যাডাম, আমি অনেক বড় অপরাধ করছি। আমি এখনো নেহারে ভালোবাসি ম্যাডাম। আমার মতো ভুল যেন পৃথিবীর আর কোনো পুরুষ না করে। নেহার মতো লক্ষ্মী একটা বউ থাকতে বাজারে একটা মেয়েকে ঘর এনে শোনার সংসারটাকে তছনছ করে ফেলেছি ম্যাডাম। আমি আজও অনেক ভালোবাসি নেহাকে। আমি যদি একটা বড় সঙ্গে দেখা করতে পারতাম, একটা বড়কে দেখতাম, ওর হাতে ধরতাম, ওর পায়ে ধরে মাপ চাইতাম যে আমি অনেক বড় ভুল করে ফেলছি নেহা, আমার এই ভুলের শাস্তি তুমি আমাকে যা দাও আমি মাথা পেতে নিব। আমি জানি এর কোনো ক্ষমা হয় না, তারপরে তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি ওকে ওকে একটা বার দেখতে চাই ম্যাডাম, একটা বার ওর সামনে যে আমি বলতে চাই অনেক বড় একটা ভুল করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর জীবনে এমন ভুল করবো না। ও যদি আমাকে ক্ষমা না করে ম্যাডাম, উপরে আল্লাহ আমাকে ক্ষমা করবে। সারাটা জীবন আমাকে রাস্তা রাস্তা থাকতে হবে, কোনোদিন আমি ভালো কিছু করতে পারবো না ম্যাডাম। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার ভালোবাসার মানুষকে খুঁজে পাই, ওর কাছে অন্তত একটু ক্ষমা চাওয়ার মতো সুযোগ পাই। আমি আসি ম্যাডাম। দাঁড়াও, নেহা তুমি? হ্যাঁ হ্যাঁ আমি। এত সময় আমি তোমার সঙ্গে কথা বলতেছিলাম, আর আর তুমি তুমি এই চেয়ারে এই টেবিলে। আমি এই অফিসের বড় অফিসার। নেহা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও। চুপ থাকো তুমি, আর একটা কথাও বলো না। আমার ভালোবাসা কি কমতি ছিল, কি কমতি রাখছিলাম আমার ভালোবাসায়? আমি তোমাকে পাগলের মতো ভালোবাসতাম। আমি নিজে একজন শিক্ষিত মেয়ে হয়েও তোমার সাথে কঠোর পরিশ্রম করছি, প্রত্যেকটা কাজে আমি তোমাকে সাহায্য করছি। আমি যখন তোমাকে ভালোবাসতাম তখন কিন্তু আমি জানতাম তুমি একজন বেকার, তোমার কোনো কাজ বাজ নেই, তুমি একজন গরিব ছেলে।
সব কিছু জেনে শুনে আমি তোমাকে বিয়ে করছি। বিয়ের আগে আমার বাবা আমাকে অনেকবার বলছিল এই ছেলেরে বিয়ে করিস না, এই ছেলেরে বিয়ে করলে কোনোদিন সুখী হতে পারবি না। আর সব থেকে বড় কথা, যদি এই ছেলেরে তুই বিয়ে করিস, আমি তোর মতো মেয়েকে তেলজ করে দিব। কিন্তু আমি তোমাকে তোমাকে এতটাই ভালোবাসতাম, এতটাই বিশ্বাস করতাম, আমি আমার বাবার কথা শুনিনি। আমি আমার ফ্যামিলি ত্যাগ করে আমি তোমার কাছে ছুটে আসছিলাম, তোমাকে বিয়ে করছিলাম। আমি সব সময় সব কাজে তোমাকে সাপোর্ট করছি। তুমি যখন জিরোতে ছিলে আমি তখন তোমার হাত ধরছি, আমি তোমার সব কাজে সাহায্য করছি। আমার জন্য আমার জন্য আমার সংসারটা আস্তে 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 সেই কষ্টের পরিস্থিতির থেকে একটু একটু ভালো পর্যায়ে আসে। আমরা দুজনে মিলে আমাদের এতটুকু করে করে যে সংসার, সেটাকে ধীরে 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 একটা ভালো পজিশনে নেই। তোমার আস্তে আস্তে টাকা হয়, বাড়ি হয়, গাড়ি হয়, ফ্যাক্টরি হয়, সব কিছু হয়। সেটার সেটার একটু অবদান হলেও কিন্তু আমি ছিলাম। আমি তোমার সাথে কষ্ট করছি, হাড় ভাঙা পরিশ্রম করছি। যখন তুমি জিরো ছিলে তখন তোমার পাশে কেউ ছিল না, এমনকি তোমার আত্মীয় স্বজন না। আমি আমি ছিলাম তোমার পাশে। আর যখন তোমার সুখের সময় এলো, যখন তোমার টাকা পয়সা হলো, তখন তুমি আমাকেই পর করে দিলে। আমি না আমি না অদৃষ্ট হয়ে গেছিলাম। তোমার টাকা পয়সা হওয়ার পরে তোমার এই যে মেয়েলি বিষয়টা, তুমি জীবনে নেশা পানি করতে না। টাকা পয়সা হওয়ার পরে তুমি নেশা পানি করা শুরু করছো। তুমি একদম পুরো চেঞ্জ। যে মানুষটা কিনা আমার গায়ে একটা ফুলের টোকা লাগতে দেয় নাই, সেই মানুষটা রাতের পর রাত, দিনের পর দিন বাহির থেকে নেশা পানি করে এসে আমার গায়ে হাত তুলে আমাকে প্রত্যেকদিন মারধর করে। বিশ্বাস করো, তুমি যে আমাকে এত মারধর করতো না, তাতে আমার বিন্দু পরিমাণের কষ্ট হতো না। তারপরেও আমি তোমার সাথে সংসার করতাম। কিন্তু যখন তুমি আমাকে রেখে আরেকটা মেয়ের সাথে সময় কাটানো শুরু করছো, আমি যখন একটু জানতে পারছি, আমি বিশ্বাস করি নাই। আমি ভাবছি না, আমি যে মানুষটাকে এত ভালোবেসে বিশ্বাস করে বিয়ে করছি, সেই মানুষটা আর যাই করো কখনো আমার সাথে বেইমানি করতে পারে না, বেইমানি করতে পারে না। কিন্তু তুমি যেই দিন ওই মেয়েটাকে বিয়ে করে আমার চোখের সামনে আমার বাসায় নিয়ে আসলে, সেই দিন আমি আর এগুলো সহ্য করতে পারলাম না, আর সহ্য করতে পারিনি। তখন আমার মনে হয়েছে আসমানটা আমার মাথায় ভেঙে পড়লো। আমি এইসব দেখে যখন তোমার বাসা থেকে, তোমার চোখের সামনে থেকে চলে আসলাম, একটা বার তুমি আমাকে আটকাওনি, একটা বার বলনি নেহা কোথায় যাচ্ছে তুমি। আরে তুমি তো আমার জন্যই তোমার ফ্যামিলি ত্যাগ করে আমার হাত ধরে চলে আসছো। তুমি কোথায় যাবে, একটা বার আমাকে আটকাওনি। আমি তোমার কাছ থেকে চলে আসার পরে জীবন অনেক স্ট্রাগল করছি, অনেক কষ্ট করছি,
আমি ভাবলাম আমি একটা বেঈমানকে ভালোবেসে বিশ্বাস করে তার সাথে যে পরিশ্রমগুলো করছি, আর একটু পরিশ্রম না হয় আমি আমার নিজের জন্যই করি। তুমি জানো আমি পার্ট টাইম জব করছি, পার্ট টাইম জব করেও আমি আমার পড়াশোনা কন্টিনিউ করছি। আমি অনেক কষ্ট করছি, আমি ডেলিভারি ম্যানের চাকরিটা পর্যন্ত করছি। আমি কত মানুষের কত কথা শুনছি, আমি আমার ফ্যামিলির কাছে যাইতে পারি নাই। আমি আমার ফ্যামিলির কাছে যাইতে পারি নাই শুধুমাত্র তোমার জন্য। আমি আমার ফ্যামিলিকে ত্যাগ করে চলে আসছি। আমি কোন মুখ নিয়ে যাবো আমার ফ্যামিলির সামনে? কোন মুখ নিয়ে দাঁড়াবো? ফ্যামিলির কাছে তো বড় বড় মুখ করে বলে আসছিলাম আমার স্বামী কখনোই আমাকে ছাড়বে না, কিন্তু কিন্তু আমার সেই কথাগুলো তো মিথ্যা প্রমাণ হয়ে গেল। আমি অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে আজকে আমি এই অফিসের বড় একজন অফিসার। আর দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস, তুমি যেই মেয়েটার জন্য আমাকে কষ্ট দিছো, আমার সব অবদানের কথা ভুলে গেছো, যে মেয়েটার মায়ায় পইরা তুমি আমাকে ছাড়ছো, আজকে আজকে সেই মেয়েটার জন্যই তুমি পথে বসে গেছো। এখন কোথায় গেল তোমার সেই টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থ সম্পত্তি? কোথায় গেছে? কোথায় সেই তোমার সুন্দরী নারী যার জন্য তুমি আমাকে ছেড়ে দিয়েছিলা? এখন তুমি এত বছর পরে আমার কাছে এসে কি বলতেছ? নেহা, আমি ভুল করে ফেলছি, আমাকে মাফ করে দাও। তুমি ভুল করে ফেলছো আর আমি তোমাকে মাফ করে দিব? তুমি কি পারবা আমার এতগুলো বছর ফিরাইয়া দিতে? তুমি কি পারবা? আমি যে এতটা কষ্ট করছি, এতটা পরিশ্রম করছি, কোনো দিন না খেয়ে থাকছি, সেই দিনগুলো ফিরাইয়া দিতে পারবা না। তোমরা ভুল করবা, অন্যায় করবা, যখন তোমাদের ভুলটা বুঝতে পারবা তখন আইসা বলবা সরি, আমাকে মাফ করে দাও। একটা সরিতেই কি সব সমস্যা সমাধান হয়ে যায়? একটা সরিতে কি সব সমস্যার সমাধান করা সম্ভব না। তুমি আমার মনের মধ্যে যে কষ্ট দিছো, যে আঘাত দিছো, সেগুলো আমি কোনোদিন ভুলতে পারবো না, কোনোদিনও ভুলতে পারবো না। তুমি জানো, তোমার কাছ থেকে চলে আসার পরে আমি চাইলে তোমার চাইতে অনেক ভালো ছেলেকে বিয়ে করতে পারতাম, তোমার চাইতে অনেক বড় লোক ছেলেকে বিয়ে করতে পারতাম, কিন্তু আমি করিনি। কেন জানো? কারণ আমি তোমাকে ভালোবাসি। আমার মনের মধ্যে শুধু তোমার জন্যই ভালোবাসা আছে। যাই হোক, অনেক কথা বলছি, আমি আর কিছু বলতে চাই না। তুমি এখন এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাও, আর দ্বিতীয়বার যেন আমি তোমার মুখটা না দেখি। তুমি এখন থেকে বুঝতে পারবা জীবনটা কতটা কঠিন। তুমি যখন রাস্তায় ঘুরবা, মানুষের মারধর খাইবা, তখন তোমার শিক্ষা হবে, তখন তুমি বুঝতে পারবা। আর আজকে যদি আমি তোমাকে মাফ করি না, তোমাকে যদি আমি আবার বুকে টাইনা নিই না, তাহলে মানুষ আমাকে থুতু ফেলবে, মানুষ আমার মুখে থুতু মারবে যে এই মানুষটা আমার সাথে এত অন্যায় করার পরেও আমি সেই মানুষটাকে কিভাবে গ্রহণ করলাম। আর আমি যদি তোমাকে গ্রহণ না করি, তাহলে তোমাকে দেখে সমাজের আর 10টা ছেলেরা শিক্ষা নিবে যে এইরকম অন্যায়, এরকম ভুল কখনো করা যাবে না। তুমি এখন এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বের হয়ে যাও। গেট